আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। কামারজুরি ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দশম শ্রেণীর রসায়ন ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে আমরা লিখেছি দশম শ্রেণীর রসায়ন অধ্যায় 5 এবং আজকের আলোচ্য বিষয়ের শিরোনামটি হলো আয়নিক বন্ধন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আয়নিক বন্ধন সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় তাহলে আয়ন কি সেটি আগে জানতে হবে। চার্জযুক্ত পরমাণু হলো আয়ন। আমরা জানি কোনো পরমাণু যখন স্থিতিশীলতা অর্জনের জন্য তার আউটার সেলের অর্থাৎ শেষ কক্ষপথের ইলেকট্রন ছেড়ে দিয়ে অথবা গ্রহণ করে স্থিতিশীলতা অর্জন করে অর্থাৎ অষ্টপূর্ণ অথবা দীপ্ত নিয়ম পালন করে, তখন আমরা দেখি যে একটি আয়ন তৈরি হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ধাতব মৌল যারা আছে এই পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌলিক পদার্থের মধ্যে যে সকল পদার্থগুলো ধাতব বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে সে সকল মৌল তাদের শেষ কক্ষপথের ইলেকট্রন ছেড়ে দিয়ে স্থিতিশীল কাঠামো অর্জন করে, অর্থাৎ ওই মৌলটির নিকটবর্তী বা কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করে। সেজন্য তারা ইলেকট্রন কোনো মৌল একটি, কোনো মৌল দুইটি, কোনো মৌল তিনটি, অর্থাৎ শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে ধাতু সেই ইলেকট্রন ছেড়ে দেয়, ত্যাগ করে আয়নে পরিণত হয়, অর্থাৎ দ্যাট মিনস ক্যাটায়নে রূপান্তরিত হয়। যেমন ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম একটি ধাতু। এই ধাতুটিকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ম্যাগনেসিয়াম ধাতু, আমরা জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা দ্যাট মিনস ইলেকট্রন সংখ্যা 12টি। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা পাবো 1s2 2s2 2s6। তাহলে আমরা কি পেলাম? 2 2 4 আর 6 10 এবং 3 নম্বর কক্ষপথে আমরা 2টি ইলেকট্রন দিতে পারলাম, অর্থাৎ 12টি ইলেকট্রন আমরা দেখালাম। এটিকে যদি অরবিটাল চিত্রে দেখাতে চাই তাহলে কি হবে? এটি ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াস, ফার্স্ট অরবিট 2টি ইলেকট্রন আছে, সেকেন্ড অরবিট 8টি ইলেকট্রন এবং থার্ড অরবিটে 2টি ইলেকট্রন আছে। তাহলে এই ম্যাগনেসিয়াম যদি স্থিতিশীল কাঠামো অর্জন করতে চায় তাহলে তাকে হয় দ্বিতীয় নিয়ম পালন করতে হবে, আর না হয় অষ্টক নিয়ম মানতে হবে, অষ্টক অক্টেভস রুলস তাকে ফলো করতে হবে। সেজন্য এই ম্যাগনেসিয়াম তার শেষ কক্ষপথে এই 2টি ইলেকট্রন ছেড়ে দিবে। সে কি করবে? যদি এই 2টি ইলেকট্রন আমরা ইমিট করে দিই, অর্থাৎ এখান থেকে আউট করে দিই, তাহলে কিন্তু আমরা কাঠামোটি পাবো এরকম। অর্থাৎ ম্যাগনেসিয়াম যখন তার 2টি ইলেকট্রন ইমিট করে দিল অর্থাৎ মাইনাস করে দিল, তখন কিন্তু ম্যাগনেসিয়াম এই কাঠামোটি হবে। আমরা কি দেখতে পেলাম? যে ম্যাগনেসিয়াম তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন ত্যাগ করে যখন স্থিতিশীল কাঠামো অর্জন করলো, অর্থাৎ শেষ কক্ষপথে এখন তার 8টি ইলেকট্রন আছে, দ্যাট মিনস সে অষ্টক নিয়মকে ফলো করলো, করতে গিয়ে তাকে 2টি ইলেকট্রন ত্যাগ করতে হলো এবং সে কি হলো? ম্যাগনেসিয়াম ক্যাটায়নে রূপান্তরিত হলো, অর্থাৎ ম্যাগনেসিয়াম আয়ন তৈরি হয়ে গেল, অর্থাৎ ধাতব আয়ন, যাকে আমরা ক্যাটায়ন বলি। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় ক্যাটায়ন কি, তাহলে ধাতব মৌল স্থিতিশীলতা অর্জনের নিমিত্তে ইলেকট্রন ত্যাগ করার পরে, শেষ কক্ষপথের ইলেকট্রন ত্যাগ করার পরে যে রূপ লাভ করে সেটি হলো ক্যাটায়ন। তাহলে আমরা বুঝবো যে ধাতুর থেকেই আসলে আমরা ক্যাটায়ন পাই। তাহলে ম্যাগনেসিয়াম কিভাবে ক্যাটায়নে রূপান্তরিত হলো আমরা দেখলাম। এখানে কতগুলো ফ্যাক্টর আছে যে ম্যাগনেসিয়াম একটি ধাতু ইলেকট্রন ত্যাগ করবে দ্বিতীয় নিয়ম অথবা অষ্টক নিয়ম পূরণ করার জন্য, এবং ইলেকট্রন ত্যাগ করে সে কি রূপ লাভ করলো? আয়নাইজেশন ঘটলো, অর্থাৎ আয়নিত রূপ লাভ করলো
এখন সে ক্যাটায়নে রূপান্তরিত হলো, অর্থাৎ ধনাত্মক আয়নে রূপান্তরিত হলো। তাহলে ঠিক একই সাথে যদি আরেকটি মৌলকে আমরা দেখাতে চাই, সেটি হলো অক্সিজেন। ধরে নিলাম অক্সিজেন মৌলের কি হলো, ম্যাগনেসিয়াম যেমন তার 12টি ইলেকট্রনের মধ্যে শেষ কক্ষপথের 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে 10টি ইলেকট্রন ধারণ করে Mg2+ কাঠামো ধারণ করলো, অর্থাৎ সে কি করলো, তার 2টি ইলেকট্রন ছেড়ে দিয়েছেন, এজন্য টোটাল ইলেকট্রন সংখ্যা তার 2টি কম হলো আর প্রোটন সংখ্যা ঠিক থাকলো। এই প্রোটনের তুলনায় ইলেকট্রন 2টি কম, এজন্য 2+ দিয়ে এই পার্থক্যটি দেখানো হলো। ঠিক এমনি ভাবে অক্সিজেন একটি অধাতব মৌল। তাহলে আমরা যদি বলি আয়ন 2 প্রকার, ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাহলে ক্যাটায়নের ডেফিনেশন তোমাদেরকে একটু আগে বললাম। এবং অ্যানায়ন অর্থাৎ অধাতব মৌল যদি তার শেষ কক্ষপথের ইলেকট্রন দ্বারা অষ্টকপূর্ণ করে অথবা দ্বিত্ব নিয়ম পালন করে স্থিতিশীলতা কাঠামো অর্জন করতে চায়, স্থিতিশীলতা অর্জন করতে চায়, তাহলে সে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। কার কাছ থেকে? ওই ধাতু ছেড়ে দিবে, সেই ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে ধাতু হলো ইলেকট্রন দাতা, অধাতু হলো ইলেকট্রন গ্রহীতা। যেখানে দাতা থাকবে সেখানে গ্রহীতা থাকবে, হতে পারে যে কোনো দাতা, হতে পারে যে কোনো গ্রহীতা। একটা দাতা থাকবে, একটা গ্রহীতা থাকবে। এখানে কিন্তু টাকা পয়সা দাতা গ্রহীতা না, সম্পদের দাতা গ্রহীতা না, এখানে ইলেকট্রন দাতা ইলেকট্রন গ্রহীতা। তাহলে ধাতু ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে আর অধাতু ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করে। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। বোর্ড দেখা যায়? জি স্যার। আচ্ছা, তোমরা অবশ্যই প্রশ্ন করবে, তাহলেই আমরা শিখতে পারবো। সবাই একসাথে শিখবো, তোমাদের যে কোনো সমস্যা থাকলে প্রশ্ন করবে। আচ্ছা, তাহলে এখানে অক্সিজেন যেহেতু একটি অধাতব পরমাণু, তাহলে কি হলো যে অক্সিজেন অথবা অক্সিজেনের মতো যারা অধাতব পরমাণু আছে তারা কি করবে, স্থিতিশীল কাঠামো অর্জন করার জন্য শেষ কক্ষপথের ইলেকট্রন দ্বারা দ্বিত্ব নিয়ম অথবা অষ্টক নিয়ম পূরণ করার জন্য তারা ধাতুর কাছ থেকে ইলেকট্রন নিবে, বা অন্য কোনো উপায়ে অন্য কোনো জায়গা থেকে তারা অন্য কোনো সোর্স থেকে ইলেকট্রন নিবে, গ্রহণ করবে, করে তারা গ্রহীতা হবে, অর্থাৎ তাদের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করবে। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করার মানে হলো তাদের চার্জ, ঋণাত্মক চার্জ বৃদ্ধি করা। তাহলে একটি পরমাণু, সে অধাতব পরমাণু, তার প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান ছিল। যখন একটি পরমাণু নিরপেক্ষ থাকে, সে হোক ধাতু অথবা অধাতু, তাদের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কিন্তু সমান থাকে। যখনই একটি ধাতু যেমন তার ইলেকট্রন হ্রাস করে ইলেকট্রন সংখ্যা কমিয়ে ফেলে, কিন্তু প্রোটন সংখ্যা অনুরূপ থাকার কারণে সে প্লাস চার্জ ধারণ করে, ঠিক একটি অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন তার প্রোটন সংখ্যা ঠিক থাকে। সর্বোপরি ধাতু হোক অধাতু হোক, প্রোটন সংখ্যা ঠিক থাকে, কিন্তু সে কি করবে, অধাতব মৌল হলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করার কারণে আউটার সেলে নতুন করে ইলেকট্রন যুক্ত হওয়ার কারণে সেখানে মাইনাস চার্জ আসে, অর্থাৎ ঋণাত্মক চার্জ যুক্ত কণায় পরিণত হয় একটি অধাতব পরমাণু। তখনই আমরা তাকে বলি অ্যানায়ন। অর্থাৎ ধনাত্মক আয়নকে আমরা বললাম ক্যাটায়ন, ঋণাত্মক আয়নকে বললাম অ্যানায়ন। অর্থাৎ মাইনাস চার্জ যখন হলো তখন তাকে আমরা অ্যানায়ন বললাম। সেই জন্য আমরা বলতে পারি আয়ন 2 ধরনের, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তাহলে এই অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ইলেকট্রন প্রপার্টি 8টি, 1s2 2s2 2p4। তাহলে এই দুটো অরবিটাল চিত্র যদি দেখাতে চাই, নিউক্লিয়াস, ফার্স্ট অরবিট 2টি ইলেকট্রন, সেকেন্ড অরবিট 6টি ইলেকট্রন, 2 4 6টি ইলেকট্রন। এই অক্সিজেন কিন্তু তার অষ্টক পূর্ণ করার জন্য, স্থিতিশীল কাঠামো অর্জন করার জন্য অবশ্যই 2টি ইলেকট্রন গ্রহণ করবে। সে যে কোনো ধাতু থেকে গ্রহণ করতে পারে, যারা দিতে পারে এমন যে কোনো সোর্স থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারে বা নিজের আউটার সেলে ইলেকট্রন যুক্ত করতে পারে। তা করলে কি হবে, অর্থাৎ সে কি করবে, অন্য কোনো পরমাণু থেকে 2টি ইলেকট্রন যখন নিবে তখন এখানে 2টি ইলেকট্রন অ্যাড হবে, অর্থাৎ 2টি ইলেকট্রন যুক্ত হবে আউটার সেলে। তার মানে আমরা যদি এই বিষয়টি একটু খোলাসা করব, এখন যদি আমরা অক্সিজেনকে এভাবে লিখি যদি আমরা চিন্তা করি, সে 2টি ইলেকট্রন গ্রহণ করে কি হলো, অক্সিজেন 2 মাইনাস অথবা -2 অথবা মাইনাস মাইনাস কাঠামো, অর্থাৎ এরকম, অর্থাৎ
এরকম এরকম অথবা 2 মাইনাস এরকম যে কোনো একটি কাঠামো লাভ করলো, তাহলে সে কি করলো, দুটি ইলেকট্রন তার শেষ কক্ষপথে বৃদ্ধি করে সে ঋণাত্মক চার্জে পরিবর্তন হলো, অর্থাৎ O2 মাইনাস হলো এবং সে অ্যানায়নে রূপান্তরিত হলো এবং স্থিতিশীল কাঠামো অর্জন করলো, আয়নিত হয়ে গেল। তার মানে অক্সিজেন এখানে একটি ঋণাত্মক আয়ন এবং তার ইলেকট্রন সংখ্যা ছিল 8টি। এই মুহূর্তে কিন্তু এর ইলেকট্রন সংখ্যা, এই আয়নটির ইলেকট্রন সংখ্যা 10টি, প্রোটন সংখ্যা কিন্তু 8টি আছে। তাহলে ভ্যারিয়েশনটা কোথায় হলো, প্রোটন এবং প্রোটনের তুলনায় ইলেকট্রন দুটি বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রন যেহেতু ঋণাত্মক চার্জযুক্ত সেজন্য O2 মাইনাস এখানে আমরা যে দেখালাম যে দুটি ইলেকট্রন তার বেশি হয়ে গেছে। তাহলে কি হলো, ধাতুর ক্ষেত্রে প্রোটন বেশি হয়ে যায়, প্রোটন বেড়ে যায়, কিন্তু অধাতুর ক্ষেত্রে ইলেকট্রন বেড়ে যায়। তাহলে আমরা শো করি কোনটা, ধাতুর ক্ষেত্রে অর্থাৎ যারা ক্যাটায়ন তাদের শো করি প্রোটন, আর যারা অধাতু তাদের শো করি আমরা ইলেকট্রন। ধাতুতে দেখানোর চেষ্টা করি কতটি প্রোটন তার ইলেকট্রন অপেক্ষা বেশি থাকলো এখন, তখন সে আয়নিত হলো, আর অধাতুর ক্ষেত্রে দেখানোর চেষ্টা করি তার কতটি ইলেকট্রন বেশি হলো প্রোটন অপেক্ষা, সেটি হলো ঋণাত্মক আয়ন। তাহলে আমরা কি বুঝলাম, যে ধাতুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা বেশি দেখানোর চেষ্টা করি আমরা, বেশি দেখাই তখন সেটি হয় ক্যাটায়ন, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার পরে তুলনামূলকভাবে প্রোটন কতটি বেশি হলো। আর অধাতুর ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করার পরে প্রোটন অপেক্ষা কতটি ইলেকট্রন বেশি হলো সেটি আমরা শো করি, আর এগুলোই হলো আয়ন, ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কি বুঝলাম, যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন বুঝলে আমরা বুঝবো কিভাবে আয়নিক বন্ধন গঠিত হয়, অর্থাৎ একটা ধাতব মৌল ইলেকট্রন ত্যাগ করে আরেকটি অধাতব মৌল ইলেকট্রন গ্রহণ করে যে বন্ধন তৈরি করে, অর্থাৎ যৌগ গঠনের জন্য যে প্রক্রিয়াটি অবলম্বন করে সেটি হলো আয়নিক বন্ধন। তাহলে আমরা বলবো যে প্রক্রিয়ায় একটি ধাতব পরমাণু এবং আরেকটি অধাতব পরমাণু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধন তৈরি করে সেটি হলো আয়নিক বন্ধন, আয়নিক বন্ড। তাহলে যে মৌল দুটির উদাহরণ উপস্থাপন করলাম সেই মৌল দুটি দিয়ে কিভাবে যৌগ গঠিত হতে পারে, আয়নিক যৌগ, সেটি আমি এখন তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথমে ম্যাগনেসিয়াম অক্সাইড, অর্থাৎ ম্যাগনেসিয়াম ও অক্সিজেন যদি সখ্য করে, অর্থাৎ সখ্যতা তৈরি করে, বন্ধন তৈরি করে, সেটি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড নামক একটি যৌগ। তাহলে ম্যাগনেসিয়ামের আমরা আবারও একটু দেখানোর চেষ্টা করি। ম্যাগনেসিয়ামের ছিল 12টি ইলেকট্রন, 1s2 2s2 26 3s2। আবার যদি এবং অক্সিজেনের যদি আমরা দেখানোর চেষ্টা করি, অক্সিজেন 8, তাহলে 1s2 2s2 2p4 যদি 4 আর 4 8। তাহলে এই দুটি মৌলের যদি অরবিটাল চিত্র দেখানোর চেষ্টা করি, তাহলে ডায়াগ্রাম অরবিটাল চিত্র, তাহলে ম্যাগনেসিয়াম আমরা যদি এই নিউক্লিয়াস 2টি ইলেকট্রন, সেকেন্ড অরবিট 2 4 6 8 থার্ড অরবিট, তাহলে এখানে 2টি ইলেকট্রন। আমরা এটিকে নাম দিব ম্যাগনেসিয়াম পরমাণু। কি নাম দিলাম? ম্যাগনেসিয়াম পরমাণু। অপরদিকে অক্সিজেনের যদি আমরা লিখি, ফার্স্ট অরবিট 2 ইলেকট্রন, সেকেন্ড অরবিট 2 4 6 2 আর 4 8। এটি হলো অক্সিজেন পরমাণু, পুরো পরমাণু। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটু ফলো করব। তাহলে এই দুটি ইলেকট্রন যদি ম্যাগনেসিয়াম অক্সিজেনকে দিয়ে দেয়, তাহলে এই আলফা সেলটি থাকবে না, সেটি অষ্টপূর্ণ হবে। আবার অক্সিজেন যদি ম্যাগনেসিয়ামের ত্যাগ করা ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে অক্সিজেনেরও কিন্তু অষ্টপূর্ণ হবে। সেক্ষেত্রে তাহলে আমরা একটি বি স্ট্রাকচারটি দেখাতে পারি। এই যে 2 4 6 8, তাহলে কি দাঁড়ালো? দুটি ইলেকট্রন ত্যাগ করার পরে 2 প্লাস হলো, অর্থাৎ আমরা বলতে পারি Mg2 প্লাস ক্যাটায়ন, Mg2 প্লাস ক্যাটায়ন। আবার অপরদিকে আমরা এটা লিখতে পারি 2 4 6 8। অক্সিজেন ম্যাগনেসিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রন দুটি গুণ করে 2 মাইনাস হলো, এটা হলো
O2 মাইনাস অ্যানায়ন। তাহলে একটি ক্যাটায়ন এবং একটি অ্যানায়ন যখন পরস্পর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন তৈরি করলো অর্থাৎ যৌগ তৈরি করলো, তখন এই কাঠামো এই যৌগটি কিন্তু আমরা পেলাম। হ্যাঁ, এই যৌগটি আমরা পেলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, দুঃখিত, ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগটি আমরা পেলাম। অর্থাৎ ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন আয়নিত অবস্থায় পরস্পরের সাথে যুক্ত হয়ে অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যুক্ত হয়ে যে কাঠামোটি যে যৌগটি তৈরি করলো সেটি হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ঠিক এই প্রক্রিয়াতে আয়নিক যৌগগুলো তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম অসংখ্য অসংখ্য যৌগ আছে যারা এই প্রক্রিয়াতে যুক্ত হয়ে পরস্পর আয়নিক বন্ধন গঠন করে।